স্মৃতি ভালো হোক বা খারাপ, সেটা সারা জীবন আমাদেরকে বয়ে বেড়াতে হয়। এই যে এত আঘাত পাচ্ছি চেনা মানুষ, অচেনা মানুষদের কাছ থেকে, এগুলো কিন্তু কখনোই ভুলে যাওয়ার মতো নয়। তবে এর একটা ভালো দিকও আছে জানো, এই আঘাতগুলোই কিন্তু আমাকে আরো শক্ত করে তুলছে। যেদিন থেকে জয় আমার জীবনে এসেছে, সেদিন থেকেই আমি মানুষ চিনতে শিখেছি। বলতে পারো নিজেকেও চিনতে শিখেছি, নিজেকে ভালোবাসতে শিখেছি। অনেক মানুষ আমাকে অনেক রকমভাবে ব্যবহার করেছে জানো, আর আমি এতটাই বোকা ছিলাম, সেগুলোকে ভাবতাম ভালোবাসা। কেমন আছো সবাই? আমি মাম। আমার এই রূপকথার ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার এই ছোট্ট পরিবারটার নাম হচ্ছে ডেলি লাইফ উইথ মাম, কিন্তু এক দিদিভাই বলেন আমার এই সংসারটা নাকি রূপকথার ঘরকন্যার মতো। সত্যি গো, আমাদের জীবনের গল্পটা পুরোটাই রূপকথার মতো। একলা দুটো মানুষ খালি হাতে নতুন জীবনের পথ চলা শুরু করেছিলাম। এখনও একলাই দুজনে পথ চলছি, তবে মাঝখানে অনেক বাধা বিপত্তি এসেছে। তবে কি বলো তো, এই যে সময়গুলো আমরা একসাথে কাটাচ্ছি, এই সময়গুলো আমার কাছে অনেক দামি। মাঝে মাঝে মনে হয় আমি যেন স্বপ্ন দেখছি জানো, ঠিক যেমনটাই ভেবেছিলাম যে এরকম একটা মানুষ হলে আমার জীবনের পথ চলাটা হয়তো অনেক সহজ হবে, ঠিক সেরকমই একটা মানুষ আমি আমার জীবনে পেয়েছি। হ্যাঁ, এই রূপকথার জীবনটা পেতে ভগবান আমাকে অনেকটাই অপেক্ষা করিয়েছেন, তবে নিরাশ করাননি। আমার ঘরে সাজিয়ে গুছিয়ে রাখার মতো এই টুলটাই রয়েছে। দিদির বাড়ি গেছিলাম তো, জিনিসপত্র এদিক ওদিক করতে করতে না টুলটা পুরো ঘেঁটে রয়েছে। তাই জন্য করে সন্ধ্যাবেলা জয়ের সাথে গল্প করতে করতে টুলটা একটু গুছিয়ে নিচ্ছি। জানো, আমার এই ঘরে সেরকম কোনো সাজানো গোছানোর মতো জিনিসপত্র নেই বলে, এই যে ধরো খাট, আলমারি, ফ্রিজ, তারপর শোকেস, ড্রেসিং টেবিল যেগুলো থাকে আর কি ঘরে, তো সেই জিনিসগুলো নেই বলে অনেকে হাসাহাসি করেছে আমাকে নিয়ে জানো, আমার চেনা পরিচিত মানুষরাই। তারা বলেছিল সুখে থাকতে ভূতে কিলোয়, কী জন্য গেছে ওই ছেলের কাছে যার কাছে ঘর বাড়ি চাল চুলো কিছুই নেই, একটা ভালো কাজও করে না। তবে এই ধরনের কথাগুলো শুনে আমার কিন্তু একটুও কষ্ট হয়নি জানো, বরং করুণা হচ্ছিল তাদের ওপরে। কারণ সেই মানুষগুলো জানেই না সুখ কাকে বলে, ভালো মানুষ কাকে বলে, ভালো থাকা কাকে বলে। এই দেখো, এটা হচ্ছে আমাদের বিছানার চাদর, 3-4 বছর হয়ে গেছে এটা কিনেছিলাম, তবে এটা ছিঁড়ে গেছে, বিছানায় পাতার মতন আর নেই। তো একটা টুকরো দিয়ে আমি ঘরের জানলার পর্দা বানিয়েছি, দেখেছো তোমরা। আর এই রান্নাঘরের কাছেও একটা পর্দা বানিয়ে নিলাম, কারণ কি এখন গরম পড়ছে। আর রান্নাঘরের কাছে যেই পর্দাটা লাগানো ছিল সেটা মোটা বস্তা দিয়ে তৈরি, প্রচণ্ড গরম লাগবে, তো সেই কারণে ওইটা পাল্টে নতুন একটা পর্দা তৈরি করলাম। আর সন্ধ্যাবেলা করে আমি তো এখন সেরকম কিছু খাই না, আর টিফিনও তৈরি করি না, তো সেই কারণে জয় নিমকি খাচ্ছিল, ওর থেকে 2-1টা নিমকি খেয়ে নিলাম। আর জানো তো, এখন এই বর্ষাকাল, শীতকাল না গরমকাল কিছুই বুঝতে পারছি না। 3 দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে, সেই কারণে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সব কিছুর সাথে শুধু মাংসর তুলনা করে। আচ্ছা বলো তো, ফ্যানে ভাত আর একটা আমি আলু সেদ্ধ, শুধু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ আর ফ্যানে ভাতের মধ্যে একটুখানি ঘি, কেমন লাগবে খেতে? রাতের বাসি ভাতের সাথে বাসি মাংস ভাত ভালো, আমিও মাংস ভাত খেতে ভালোবাসি, কিন্তু ওই যে একটা গরম গরম ফেনা ভাত আলু সেদ্ধ সর্ষের তেল দিয়ে মেখে দারুণ খাবার, আমার তো খুব ভালো লাগে। এনার আবার ইনি কখনো খায়নি, হয়তো জানে না, জন্য খাওয়াবো তোকে একদিন আমি। যাই হোক, 365 দিনের মধ্যে থেকে আরো একটা দিন শেষ হয়ে গেল, সকাল থেকে রাত অব্দি ভাবে কত নম্বর দিন কেটে গেল সেটা জানি না, তুই বল কি বলবো, নাম্বার কত তুই বল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 31, 29 কত হয়? অত আমার জানার দরকার নেই, অত হিসেবে দরকার নেই। 60 আর এদিকে হচ্ছে 20, 80 দিন। যাই হোক 365 দিনের মধ্যে থেকে একটা দিন আমাদের জীবন থেকে চলে গেল, 380 দিন চলেই গেছে, ঠিক আছে, আরো একটা দিন গেল বললাম আমি, আর সে বলছি আর কি 4 দিনকে জিন্দেগি। সত্যি জীবনটা খুব ছোট, চিন্তা করলে অনেক কিছু, না চিন্তা না করলে কিছুই না। আজকে জয় অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, আমাকে ফোন করে বলে স্টেশনে আছে, তারপর দেখি দরজায় ঠক 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 করছে। এখানে যা খারাপ অবস্থা, হেঁটে আসা আছে না রাস্তা দিয়ে, রাস্তার কথা তো বাদ দে, ঘরের কথাটা বল। বলছি মানে বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, মানে দুপুর থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, একটুখানি বৃষ্টি হলেই কি বলবো, ঘরের মধ্যে কেঁচো, ছোট ছোট কি সমস্ত পোকা এসে মুড়ি টাইপের না, এবছর ছোট ছোট মানে কেমন একটা সাদা ধরনের ছোট ছোট পোকা, এরকম বড় বড় লেজ, সারা ঘর ভরে আছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি, জঘন্য অবস্থা, মানে আর ভালো লাগছে না, এখনো দরজার সামনে জল জমে আছে। দুপুরবেলা পরিষ্কার করলাম। এটা তো সবে একটুখানি ট্রেলার ছিল, এই 2 মাস পরে বৃষ্টিটা আসবে না, আবার দেখে সেই হয়ে যাবে। কোথায় যাব, মাথায় কিছু কাজ করছে না, মানে ভাবলে অনেক কিছু, কোথাও যাওয়ার জায়গা নেই, যাবো কোথায়? এই দুটো মানুষের মাথার উপর কেউ নেই, যা করতে হবে আমাদেরকে একাই করতে হবে। এখন অবধি আমাদের ভগবান ক্লিয়ার পথ কিছু দেখাচ্ছে না, তো জানি না এবছর কী হবে বর্ষায়। আমার তো 100% ইচ্ছা আছে আমাদের চলে যাবে, কিন্তু চলে গেলেও আর চলে যাওয়ার ইচ্ছা আছে, আবার এদিকে বলছে যে চলে যাবো, আবার বর্ষাটা শেষ হয়ে গেলে আবার চলে আসবো। জানি জায়গাটা খুব ভালো লাগে, ভালো জায়গা, বলছে বর্ষাটা চলে গেলে আবার চলে আসবো। মানে আমি জায়গাটা কমফোর্ট পাই, যে কমফোর্ট অন্য জায়গায় এখন পাবো না। আর নতুন করে যারা এই ভাড়া টিকাতে রেডি হচ্ছে সমস্যা,
সব সময় যে কোনো সময় নতুন করে আবার স্টার্ট করতে হবে সব কিছু, এনি টাইম। এটাই সব থেকে, আমি সত্যি কথা বলতে একটু অভ্যস্ত জিনিসের পছন্দ করি। একটু দূরের দিকে ঘর পেয়েছিলাম একটা, কিন্তু সেখানে ওর কাজে যাতায়াতের সমস্যা হচ্ছে, যেতে পারবো না। আমার কাজে যাওয়া এখান থেকে সব থেকে দেখো। দেখা যাক কি হয়। চলো এখন একটু খাওয়া দাওয়া করি, একটু গল্প করি, মুভি দেখি, তারপর রাতে আবার কি খাই না খাই দেখি, রাতে আবার দেখা হচ্ছে। আজকে আমার বর রান্না করছে। তো কি রান্না হচ্ছে তোমাদের আজকে? মাসের শেষ পর্যায়ে তো আইটেম সব চেপে দিতে হয়েছে। আজকে হবে ডিম আর আলু উচ্ছে আর ভেন্ডি ভাজা একসাথে ভাজা, তাই তো? অল্প তেলে ভাজছো তো? এখন মাছের শেষ না, তেল একদম অল্প হয়ে যাবে। কদিন ধরে তো অল্প তেলে রান্না করছিস, এরকম বলছিস? আর মাছ থেকে ডিমে চলেছি। কদিন ধরে তুই বল, 50 গ্রাম করে তেল আনছিস, কদিন করে চলছে? একদম অল্প করে দিচ্ছি না, দেখি ভাজা করছি। দেখা, তেল তো নেই একদমই, দেখা দেখো তুমি শুকনো ভাজা। ভালো হয়েছে ভাজাটা। আর ভাতের মধ্যে হচ্ছে ডিম আর আলু ভাতেই সেদ্ধ দিয়ে দিয়েছি। পর্দাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখ ফোনে বেশ আরো ভালো লাগছে দেখতে পর্দাটা। ওটা একটা বিছানা চাদর ছিল। এই এখন খুলে দে, কে রান্না হচ্ছে কেমন লাগে, দম বন্ধ লাগে, খুলে দে। পর্দাটা লাগিয়েছি, এটা খরচা করুন না খুলে দে, রাত্রেবেলা লাগে তো। এটা ঢালি। হ্যাঁ দিচ্ছি, তুই ছেড়ে দে, ঢেকে রেখে দে, হয়ে গেছে। ঢেকে রেখে দে, আমি তরকারি করতে যাবো তখন ঢেলে নেবো। ওটা গরমে আরেকটু সেদ্ধ হোক, রেখে দে, গ্যাস অফ করে দে। করে দিই। না আমি করছি, হালকা পাতলা করে ঝোল করবো। আর এইদিকে দেখো জল, দেখো এই দেখো কি অবস্থা। আমি ঝাড় দিয়ে আর এখান থেকে সন্ধ্যেবেলা বার করতে পারিনি, ঘাসগুলো এখানে জমা হয়েছে, আর এই অবস্থা দেখো কি অবস্থা। একটুখানি বৃষ্টিতে এই ঘরের হাল বেহাল হয়ে যায়। এখানে চলছে আদর। বেচারা ঘরে এসেও শান্তি নেই, প্রচণ্ড চাপে পড়ে আছে, চোখে ডার্ক সার্কেল হয়ে গেছে, দেখি চোখে ডার্ক সার্কেল হয়ে গেছে। আমাদের কি ঘুমোতে দেয় না কেউ, সারা দিন টানা দিন। তোকে বললাম এখন তো কোনো কাজ নেই, আমি রান্না করছি, 1 ঘন্টা ঘুমিয়ে নিতিস। ঘুম নয়, ঘুম বলতে একদম কি বুঝতে পারছি, প্রচণ্ড চাপে আছে। রাত্রিবেলা 1-1টার সময় ঘুমাই, ভোর 5টা 10-এ অ্যালার্ম দিয়ে উঠে যাই, দুপুরবেলা করে ঘুম হয় না। দিকে কিছু কাজ বারণ করলে তো শুনবি না। কাল থেকে সকালবেলা বাসন মাজতে হবে না, আমি বেলায় মেজে নেবো। কিছু যায় এখন। ওইটুকু সময় একটু ঘুমোতে পারবি। 10 মিনিট ঘুমিয়েছে, উঠতাম কখন। বেচারার মুখ পুরো শুকিয়ে গেছে, দেখি চোখ লাল। একটু ঘুমিয়ে রান্না হতে দেরি আছে বলে ডাকবো, তবে একটু ঘুমিয়ে নে। বেচারা পুরো চাপে পড়ে আছে। চাপ মাথার চুমুড়ে সবথেকে চাপলেস বিরিয়ানি বান। সত্যি ও বিন্দাস আছে। লাফাও আর খাও। বসে গেছি আমরা খেতে। উচ্ছে আলু আর ভেন্ডি ভাজা, পাতলা জলের মতো ডিমের ঝোল, চাটনি, পাঁপড়। বল আর কি বলতে থাক। কি অবস্থা। কালিয়া, নীল ভাত, সাদা ভাত। এই কতদিন কাতলা মাছ খাই না রে, কালিয়া খাই না। কতদিন? হ্যাঁ কখনই খাই। কতদিন, অনেক বছর খাই না। তুই তো ওখানে খাস, আমি খাই ঘরে। আমি সেই দিন আমার মনে পড়ে না, তখন কলকাতা মনে ছিল না, সুতানুটি আর গোবিন্দপুর ছিল। জানি না ঘটনা না, কলকাতা 3টে গ্রাম নিয়ে ঘটে, কলকাতা, সুতানুটি আর গোবিন্দপুর। তখন কাতলা ভাত খেয়েছিলাম, ভুলে গেছি টেস্ট। আইলা ঝড়, আইলা ভোলা সাইটিং। কতদিন কাতলার কালিয়া খাই না। যাই হোক, এই যে হচ্ছে ডিমের ঝোল, দেখো একদমই পাতলা, মশলা ছাড়া, টমেটো দেওয়া। এনে হাতটা ভাতটা বাড়তে হবে, সকালে উঠে মতো ফুটিয়ে নিতে হবে, নাহলে করে খারাপ হয়ে যাবে। এটা এখন খাবো, জল বাড়ছে। ভাতটা গলে গেছে না, আমাদের বাচ্চাকে চাইলো খাওয়ার জন্য। খাবে না ওরা, ডিম খায় না। কালকে তো মাছ ভাজা রেখেছিলাম, তাই খেয়েছিল সকালবেলা। হাত দিস না, তার হাতাটাতে আমি দিচ্ছি। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার জয় বিছানাটা করে নিচ্ছে, মশারি খাটিয়ে নিচ্ছে, আর আমি এখন গেলাম ব্রাশ করতে। দিদির বাড়ি থেকে আসার পর থেকে তো সেইভাবে ভ্লগ করাই হয়নি, তো সেই কারণে আজকে সন্ধ্যাবেলা থেকেই ভ্লগটা শুরু করে দিলাম। জানো তো, কিছু মানুষ আমাকে এত ভালোবাসে, কিছু মানুষের আমাকে নিয়ে এত চিন্তা। তারা ভাবে আমার ঘরে এই ভাঙা চৌকি, সাজানোর মতো কোনো জিনিসপত্র নেই, ঘরটা দেখতেও ভালো লাগে না, কেমন একটা লাগে। তাদের আমাকে নিয়ে আমার জন্য খুব কষ্ট হয় তাদের। সেই সব মানুষগুলোকে আমি বলতে চাই, আমার কিন্তু এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে না। তোমাদের কেন কষ্ট হচ্ছে আমি জানি না। যখন আমি সত্যি সত্যি কষ্টে ছিলাম, দিনের পর দিন, রাতের পর রাত আমার চোখের জলে বালিশ ভিজতো, তখন তোমরা কোথায় ছিলে? যখন আমি অসুস্থ হলে আমার মাথায় হাত বোলানোর কোনো মানুষ ছিল না, তখন আমার প্রতি তোমাদের ভালোবাসাটা কোথায় ছিল গো? আর এখন আমার ঘরে জিনিসপত্র না থাকাতেও আমি এত হাসি খুশি কী করে আছি, আমি এত ভালো কী করে আছি, সেটা দেখেই মনে হয় তোমাদের কষ্টটা হচ্ছে। কিছু কথা বলি তোমাদেরকে, এখনও সময় আছে, পারলে নিজেদেরকে বদলে ফেলো।
ঘরের আলমারি, খাট, ড্রেসিং টেবিল, এই সমস্ত ঘর সাজানোর জিনিসপত্র কখনো মানুষকে শান্তি দিতে পারে না। এগুলো ঘর সাজানোর জিনিস, এগুলো ঘর সাজানোতেই মানায়। এগুলো কখনো মনকে সাজাতে পারে না। মনকে সাজানোর জন্য একটা ভালো মনের মানুষের দরকার। খোঁজ নিয়ে দেখো এই পৃথিবীতে অনেক মানুষ কিন্তু অনেক রকম অভাবে থাকেন। কিছু মানুষ ভালোবাসার অভাব, কিছু মানুষের পরিবারের লোকের ভালোবাসার অভাব, কিছু মানুষের টাকার অভাব। জানো তো, এমন অনেক মানুষ আছেন যারা লোক লজ্জার ভয় নিজেকে মেলে ধরতে পারে না, সত্যি কথা বলতে পারে না, নিজের ঘর বাড়ি কাউকে দেখাতে পারে না। কারণ কি, তারা এটা ভয় পায় যে আমার এই ঘর বাড়ি যদি লোকে দেখে ফেলে কি বলবে, কি ভাববে, এই লোকে কি ভাববে এটা ভেবেই আমাদের আর্ধেক জীবনটা শেষ হয়ে যায়। তবে আমি আমার এই আমিটাকে লোক লজ্জার ভয় কখনোই গুটিয়ে রাখি না। আমার এই ছোট্ট সংসারটা স্বচ্ছ জলের মতো তোমাদের সামনে তুলে ধরি, আর তারই আমি নাম পেয়েছি রূপকথার ঘরকন্যা। হ্যাঁ, মিথ্যে দিয়ে হয়তো খুব তাড়াতাড়ি ওপরে ওঠা যায়, তবে সেটা কিছু দিনের জন্য। আর সত্যি দিয়ে তুমি যদি এগোতে চাও তাহলে বাধা বিপত্তি অনেক আছে আর সময়ও লাগবে, কিন্তু সেটা সারা জীবনের জন্য। জানো, আমি পৃথিবীতে দুটো জিনিস খুব ঘেন্না করি, এক হচ্ছে মিথ্যে বলা আর এক হচ্ছে চরিত্রহীন মানুষ। যদিও এখন এই দুটোই আমার জীবনে নেই। আর জানো তো, এই সত্যি কথা বলার জন্য আমাকে অনেক জায়গায় আঘাতও খেতে হয়, কারণ সত্যিটা সবাই নিতে পারে না। এই যে গতকাল নতুন ঘর দেখতে গেছিলাম, যখন গেলাম উনি অনেক আগ্রহ নিয়ে ঘরটা দেখাচ্ছিলেন। তারপরে যখন আমি একটা সত্যি কথা বললাম, তো উনি একটা অন্যরকম ইশারা করে আমাকে বললেন আর কি, যে এই ঘর আমরা দিতে পারবো না। আমার কিন্তু খারাপ লাগেনি জানো, তবে আমার এটা ভেবে কেমন একটা লাগলো যে মানুষটা সত্যি কথাটা নিতে পারলো না। মানুষটা এটা ভাবলো না আমি কিন্তু ঘরটা নেওয়ার জন্য মিথ্যে কথা বলিনি, সত্যিই বলেছি। কিন্তু সবাই তো আর আমার মতো করে ভাববে না। যাই হোক, ঘরটা না দেওয়ার দুটো কারণ আছে তোমাদের বলি। একটা কারণ আমি বলতে পারবো না, বলতে চাইলেও বলতে পারবো না। যদি কখনো সম্ভব হয় সেটা তখন তোমাদেরকে আমি বলবো। আগে থেকেই বলে দিলাম, মিথ্যে বলার চেয়ে বলতে পারবো না বলাটাই মনে হয় ভালো। আরেকটা কারণ হচ্ছে ডকুমেন্টসের, কারণ আমাদের দুজনের এখনও ডকুমেন্টস মানে এক হয়নি, তো তো সেই কারণে আমাদেরকে ঘর দিতে পারবেন না ওনারা। আর জয়ের ডকুমেন্টস আলাদা, আমার আলাদা। আর আলাদার থেকে বড় কথা হচ্ছে জয়ের ডকুমেন্টস জয়ের কাছে কিছুই নেই। একটা আধার কার্ডের জেরক্স শুধুমাত্র আছে, যেটা দিয়েও কাজটা পেয়েছিল। অনেক অসুবিধার পরে ওই কাজটা পেয়েছে, ওই কার্ডটা দিয়ে, জেরক্সটা দিয়ে। আসল কার্ড নেই, কোনো কার্ডই নেই। তবে আমাদের এখানে কথা বলা হয়েছে অনেকজনের সাথে, কিন্তু বেশ কিছু টাকা লাগবে সেইগুলো তৈরি করতে নতুন করে। সত্যি কথা বলতে এই 2 মাস অনেক কষ্টে সংসার চলছে আমাদের। জয়ের 2 মাস তো কোনো মাইনে পায়নি, 1 মাসের মাইনে দিয়ে 2 মাস সংসার চলছে আমাদের। মাঝখানে যে ছুটি ছিল, তো এই 2 মাস সংসার চলছে 1 মাসের মাইনে দিয়ে, তারপর ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, যা হোক করে চলে যাচ্ছে আর কি। তো এখন এই মুহূর্তে কার্ড তো তৈরি করতে পারবো না, তো এই কারণেই কেউ আমাদেরকে ঘর দিতে চায় না। এনারা চেনাশোনা বলে, আমার পাড়া যেহেতু, তাই জন্যেই দিয়েছেন। আমার ডকুমেন্টস যদিও আছে, কিন্তু জয়েরটা নেই। জয়েরটা কখনো ওর আসলটা হাতে পাবে না যদি আলাদা করে তৈরি না করে। জয়ের ডকুমেন্টস আটকে রাখা হয়েছে। তো কে আটকে রেখেছে, কোথায় আছে, আমি এখন ওটা ডিটেলসে বলতে পারছি না। তোমরা বুঝে নাও যে কারা আটকে রাখতে পারে। তো ওকে ডকুমেন্টস দেওয়া হয়নি, সেই কারণেই ওর ডকুমেন্টস ওর কাছে নেই। আর যেখানেই ঘর ভাড়া নিতে যাও দুজনার ডকুমেন্টস চাইবেই, এটাই তো নিয়ম না? তো সেই কারণে আমরা দিতে পারি না। অনেক জায়গায় আমাদেরকে এইভাবে ঘর হাতছাড়া হয়ে যায় এই ডকুমেন্টসের জন্য। জানি না বর্ষাকাল আসার আগে কোনো ঘর কেউ আমাদেরকে দেবেন কি না। এই দুটো মানুষ কোথায় যাব দুর্দিনে কিছুই জানি না। তোমরা অনেকে বলো ঘর পাল্টাতে, এই কারণেই ঘরটা পাল্টাতে পারছি না। সত্যিটা আজকে তোমাদেরকে বললাম। এটা আমার পাড়া বলে, চেনাশোনা মানুষজন বলে আমাদেরকে দিয়ে রেখেছেন ঘরটা, কিন্তু অন্য জায়গায় তো সেটা হবে না। অন্য জায়গায় দুজনার ডকুমেন্টস চাইবেই চাইবে। আর হচ্ছে বড় কথা রেজিস্ট্রি, আমাদের তো এখনও রেজিস্ট্রি হয়নি। রেজিস্ট্রি করার খুব শিগগিরই ইচ্ছে আছে, ভগবান দিন দিলে খুব তাড়াতাড়ি করব। আমি ভেবেছি আগেই কিছু টাকা জমিয়ে আগে রেজিস্ট্রিটা করে নেবো, জানো। তবে কি জানো তো, এই একজন আরেকজনকে ছেড়ে দেওয়ার ভয়তে রেজিস্ট্রি করব এটা না, কিন্তু এটার জন্যই রেজিস্ট্রি করব যাতে মাথা উঁচু করে বলতে পারি আমরা দুজন স্বামী স্ত্রী। অনেকগুলো সত্যি কথা আজকে তোমাদের বললাম, এতে যদি আমার কোনো সমস্যা আসবে, আমি সত্যি কথা বলতে ভয় পাই না। হয়তো কোনো সত্যি আমি তোমাদেরকে বলতে পারিনি, সেটা হয়তো কখনো আমি বলবো। ভগবানকে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কেউ আমাদের ঘর দিতে চাইবে না। আর সেই জন্যই হয়তো ডকুমেন্টসগুলো আটকে রাখা হয়েছে। যাই হোক, ভগবানকেই ডাকি শুধু, তুমিই বিচার করো আর তুমি একটা ব্যবস্থা করো আমাদের। জানি না এ বর্ষায় এখান থেকে যেতে পারবো কি না, কিছুই জানি না, কি আছে কপালে কিছুই জানি না। তবে আমি হার মানবো না, আমাকে পারতেই হবে। শুধু এইটুকুই বলবো তোমাদেরকে, তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার হাতটা ছেড়ে দিও না। তাহলে আমি নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছাতে পারবো, সেই মানুষগুলোকে দেখাতে পারবো যেই মানুষগুলো আমাকে বলেছিল আমি কখনোই পারবো না। তবে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কখনোই সফল হব না। এভাবেই আমার হাতটা ধরে থেকো, এভাবেই আমার পাশে থেকো, এইটুকুই বলবো। তোমরা আমার কাছে আমার ভগবানের মতো। যদি আমি কখনো কিছু করতে পারি
সেটা হবে আমার পরিশ্রম আর তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। যাই হোক, তোমাদের কাছে জানাতে পারলাম কেন আমরা এই বাড়ি থেকে বেরোতে চাই না, কেন আমাদেরকে কেউ ঘর দিতে চায় না। মনের ভেতর এত কষ্ট চেপে রেখে তবুও আমরা হাসি মুখে দিনগুলোকে পার করতে চাই, কারণ এই সময়গুলো আমাদের কাছে অনেক দামি। এই সময়গুলো কিন্তু আর কখনোই ফিরে আসবে না। সব কিছুই ভগবানের উপর ছেড়ে দিয়েছি, উনি যা করবেন মঙ্গলের জন্যই করবেন। যাই হোক, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি জানো। কোথাও থেকে ঘুরে আসলে দেখবে অনেক কাজ পড়ে থাকে, আর তারপর আমার ব্লগ শুরু করার ছিল। আজকের আমার ঘরকন্যা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর কেউ যদি নতুন থেকে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখো দুপুর হয়েছে আর মেঘ করে এসেছে। প্রত্যেক দিন ওই বর্ষাকালের মতো দুপুর হচ্ছে আর বৃষ্টি আসছে। টুপটাপ করে পড়তেও শুরু করে দিয়েছে, এক্ষুনি এসে যাবে ঝমঝমিয়ে। জামা কাপড়গুলো তো কতগুলো কেচেছি, ওই যে ওই কী বলে ওটাকে, ওই ঝাপের তলায় এই দুটো দিয়ে রেখেছি। এই নাইটি আর কুর্তিটা খুব ভিজে, এখন একটু শুকায়। নাইটিটা তো পুরোটাই ভিজে, এক্ষুনি স্নান করলাম, আর কুর্তিটাও ঠিকঠাকভাবে শুকোয়নি। তো এই দুটোকে এই ঝাপের তলায় দিয়ে রেখেছি। এইখানে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম এদিক ওদিক করে এগুলো এগুলো সব তুলে নিয়ে আর এই ঘরে দিয়ে দিচ্ছি। এই দেখো, এইখান থেকে নিয়ে এই মিলে দিচ্ছি, আর এইখানে দিয়ে দিচ্ছি। এই যে একটার উপরে একটা করে এই যে মেলে দিয়েছি এখানে। আর কোথাও জায়গা নেই তো কী করবো বলো, যা হোক করেই মেলেছি। এক্ষুনি আসবে ঝমঝমিয়ে। এই যে এসে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো এটা গরমকাল না বর্ষাকাল না শীতকাল কিছুই বুঝতে পারছি না। বাড়ির অবস্থা দেখো, ঘরে চলে আসছে জল। এই আরো জোরে আসছে বৃষ্টি। বাবা